আসলে ওরা তো কেউ ধর্মের নামে আসেনি, ধর্ম প্রচার করতে আসেনি, সে তো হয় লুট করতে না শাসন করতে, সাম্রাজ্য বিস্তার করতে। তাহলে আসলে আমরা পশ্চিমবঙ্গ, যেখানে আমরা বলি রামমোহন, বিদ্যাসাগর, নবজাগরণ, এই সবটাকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে একটা নতুন জায়গায় ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা কিন্তু কোনো নতুন জায়গা না। যেটা আগে বলা হতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। তাহলে এখন হচ্ছে, হোয়াট দ্য রেস্ট অফ ইন্ডিয়া ডিড ইয়েস্টারডে, বেঙ্গল ইজ ডুইং টুডে। তাহলে টুমরোটা কি হবে ছেড়ে দেবো? এখন এই অন্ধ বন্ধ করোনা পাখা, এই জন্য বললাম। এইটাই হচ্ছে বামপন্থা। আমরা জানি এটা নির্বাচনের ফলাফলের পরে একটা বড় অংশের আর কি হবে, সব গেল। বেশি বয়স্কদের বেশি হয় এটা, অল্প বয়সীদের কম হয়। ওই যে কেন বললাম, কারণ তার আমাদের মতো বয়স লোকেদের কি আছে, আর লাইফ স্প্যান আছে 2 বছর, 2.5 বছর, 5 বছর, 3 বছর। একটা বড় অংশের লোকজন এইবারে এখন বললো না, আশা জেগেছিল, সৃজন, দীপশিতা, এই সেই হয়েছে হচ্ছে হয়েছে সৃজন। তখন কী বলছে, একটা বড় বয়স্ক মানুষজন বলছিলেন আশা জেগেছে কেন? কারণ গত 8-10 বছর ধরে বলছিলেন আমার জন্মে আর কিছু দেখে যেতে পারলাম না, এই জন্মে আর কিছু হলো না বোধহয়। তারপর হঠাৎ তার মনে হলো এই ইনসাফ ব্রিগেড, ইনসাফ যাত্রা, এসব যা দেখে, সবাইকে, আপনাদের যৌবনের শক্তিকে দেখে, নতুন প্রজন্মকে দেখে, জানে যেটা ডিলিট হয়ে গেছিল ওটা আবার ডাউনলোড হচ্ছে, তাই না? তাহলে এই যে দক্ষিণপন্থার উত্থান, ওরা আসলে লেফটকে ডিলিট করতে চেয়েছে, তাই তো? এই যে নীল সাদা রং, এটা এমনি নয়, এটা হচ্ছে একটা প্রলেপ। মমতা ব্যানার্জি কী বলেছেন প্রথম যখন এসেছিলেন, কলকাতার রাস্তায় রাস্তায় ল্যাম্পপোস্টে রবীন্দ্রসঙ্গীত বাজাবো, কিন্তু আসলে এখন কি বাচ্চা রবীন্দ্রসঙ্গীত এটা বলি। তাহলে বিজেপি যখন প্রথম এসেছিল বলছিল একটু ভজন কীর্তন করবো, এটা করে সফট ল্যান্ডিং। ওই যখন মঙ্গল গ্রহে নেমেছিল না, তখন সফট ল্যান্ডিং শুনেছিলেন না? কারণ ওখানে তো এয়ারপোর্ট রেডি নেই, রানওয়ে তো নেই আপনাদের এখানকার মতো। তাহলে সেখানে যদি এবড়ো খেবড়ো জায়গায় যদি নামে, হুস করে নেমে যাবে, তখন সফট ল্যান্ডিং। তাহলে আমাদের রাজ্যে যখন প্রথমে বিজেপি এলো এই দমদম কেন্দ্রেই, তখন সিটটা জিতেছিল না, সে ছিল সফট ল্যান্ডিং। তারপরে যে যত জাঁকিয়ে বসে, তখন সেটা আস্তে আস্তে হার্ডেন হয়। যে কেউ, এটা বিজ্ঞান, তাদের কাজে লাগাচ্ছে। আমার আজকে সেটাও বিষয় না, প্রথমে আমি বলেও দিয়েছি, এটা শুধু আরএসএস না, এটা যে কোনো ধর্মকে ব্যবহার করে গোটা বিশ্বে, জাতপাতকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে, ভাষাকে ব্যবহার করে, এই যে ডিভিসিভ কেন বলি আমরা, বিভাজনের রাজনীতি। একটা হচ্ছে যখন রুজির কথা বলছি, রুটির কথা বলছি, হকের কথা বলছি, এটা হচ্ছে ইউনিভার্সাল, কমন। আপনি যখন রাস্তা হবে, ব্রিজ হবে, কালভার্ট হবে, স্কুল হবে, কলেজ হবে, তখন সেটা হচ্ছে কমন। তাহলে বামপন্থীদের আমাদের এই কমন ইস্যুস তুলতে হয়। আর দক্ষিণপন্থী তার ওই সফট ল্যান্ডিংয়ের জন্য প্রথম কাজ হয় কমন ইস্যুসের জায়গায় কনফ্লিক্টিং ইস্যুস। এই মাঝখান দিয়ে একটা আইল আছে তো, এটা ভাগ করে দেয়, ওটাকে ডিভিশন বলে। এই যে পার্লামেন্টে হয় না, সরকার পক্ষ বিপক্ষ যখন বলে ভোটাভুটি হবে, তখন ডিভিশন চাই, তার মানে হচ্ছে এটা ভাগ করতে হয়। তাহলে আগেকার দিনে হয়তো সব ইলেকট্রনিক বোর্ড টোড ছিল না, তখন যারা পক্ষে আছে ওদিকে চলে যাও, যারা বিপক্ষে আছে তারা এদিকে চলে এসো, এরকম হয় না? এটা এমনি এমনি বললাম না আমি, এরকম ভাগ করে দেওয়া হয়। এটাকেই বলে বামপন্থা, দক্ষিণপন্থা। ফরাসি সম্রাট যখন বসতেন, তারা যারা সরকারের পক্ষে, সরকার যা করছে, এই যে ট্যাক্স চাপাক, দাম বাড়াক, কৃষক মারুক, তাহলে ডান দিকে যারা বসবে তারা হুজুর খুব ভালো করেছেন, আহা আহা নন্দলাল, বাবা নন্দলাল। আর যারা বাঁ দিকে, যত ক্ষীণ কণ্ঠেই হোক, সেগুলো এরকমটা করবেন না, কৃষক মরে যাবে, মানুষ বাঁচবে না, আকাল হয়ে যাবে, কিছু রিলিফ দিতে হবে।
আর এই হচ্ছে বামপন্থী আর দক্ষিণপন্থার বসার অ্যারেঞ্জমেন্ট এরকম। এখন দেখবেন স্পিকারে যখন বসে তখন যারা বিরোধী হয় তারা বাঁ দিকে বসে, আর যারা সরকার পক্ষ হয় তারা ডান দিকে বসে। তাহলে এখন এই দক্ষিণপন্থার উত্থান হলো, উদার অর্থনীতি, নতুন লিবারাল পলিসি যা নেওয়া হলো, গ্লোবালাইজেশনের নামে যা হলো, তারা যেটা করলো বাজারকে গ্লোবালাইজ করলো, ইকোনমিকে গ্লোবালাইজ করলো, কিন্তু দর্শন, ধর্ম, সাহিত্য, ভাষা, হিউম্যান সিভিলাইজেশনের যা কিছু স্বর্ণিম গৌরবোজ্জ্বল জিনিস আছে সেগুলোকে ভাগ করো। যখন গৌতম বুদ্ধ তার প্রিচিংস দিয়েছেন, রবীন্দ্রনাথ যখন কবিতা পড়েছেন, সেটা ইউনিভার্সাল, সবার জন্য কমন। কিন্তু যখন কনফ্লিক্টিং হয় তখন সেটা বলবে উনি বাঙালি কবি, এ অবাঙালি কবি, এটা হিন্দু, ওটা মুসলমান। যদি ভাষা একই হয়ে যায় রবীন্দ্রনাথ আর নজরুলের, তাহলে বলবে এটা মুসলমান, আর একটা হচ্ছে মোল্লা, একটা হচ্ছে ঠাকুর। তাই করে না, ভাগটা মানে হচ্ছে এরকম। তাহলে ধর্মকে যেমন ব্যবহার করা হয়, ভাষাকেও ব্যবহার করা যায়। তখনই তো আমরা বলি মন্দির মসজিদ গুরুদ্বারা মে বাঁট দিয়া ভগবান কো, ধরতি বাটি সাগর বাটা, মত বাটো ইনসান কো। তাহলে বামপন্থীদের দ্বিতীয় কাজ হচ্ছে যদি অধিকার প্রতিষ্ঠা করতে হয় এবং কমন ইস্যুসগুলো নিয়ে আসতে হয়, তাহলে এই ঐক্যটা গড়ে তুলতে হয়। আর বিভাজনের রাজনীতির প্রথম কাজ হচ্ছে সফট ল্যান্ডিং হলেও কিন্তু আস্তে আস্তে ওটাকে নিয়ে আসবে যেখানে এই ভাগাভাগি বিষয়টা সামনে চলে আসবে। আমরা ভাগাভাগি করি, বামপন্থীরাও করে, ঘোষণা করে করি, সারপ্রিসিয়াসলি না। আমরা যে ভাগটা করি সেটা হচ্ছে এই যে অসাম্য বাড়ছে, বৈষম্য বাড়ছে, তখন একটা হচ্ছে হ্যাভ লটস, এই আদানি আম্বানির কথা বলি যখন, আর একটা হচ্ছে হ্যাভ নটস, যে নেই, কিছুই নেই, ক্রমাগত এটা বাড়ছে। তাহলে সেইখানে দাঁড়িয়ে এটা কীভাবে ভাগ করছি আমরা? এটাকে বলে হরাইজেন্টাল। সেখানে জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, প্রদেশ কিচ্ছু দেখা হয় না। ওই জন্য বলে ওপরতলা আর নিচের তলা, বলে না? তাহলে এটা ভাগটা হচ্ছে এইরকম। আর দক্ষিণপন্থার ভাগটা হচ্ছে ভার্টিক্যাল। যখন আমি জাত পাত, ধর্ম, বর্ণ, মন্দির, মসজিদ, গির্জার কথা বলছি, তখন হচ্ছে ওটা খাড়াখাড়ি। এই যখন খাড়াখাড়ি করি তখন দেশের, সমাজের, গ্রামের, রাজ্যের, পাড়ার, মহল্লার, কলোনির এই মানুষগুলোকে ভাগ করা হয় যারা একসঙ্গে আছে। আদানি আম্বানির আপনি কিন্তু এক জায়গায় নেই। ধর্মকে যখন সফট প্যাডেলিং করে ব্যবহার করা হয় তখন কিন্তু বলা হয় আপনারই তো ধর্মের লোক, আপনারই তো রাজা, আপনারই তো সম্রাট। আর আপনি যার সঙ্গে একসঙ্গে সবজি কিনছেন বা সবজি বেচছেন বা সবজি চাষ করছেন, যা লাভের গুণটাও নিয়ে চলে যাচ্ছে, আপনার গাঁট থেকে যাচ্ছে, আপনার আয় কমছে, কিন্তু আপনাকে আলাদা করে দেওয়া হবে। তাহলে দক্ষিণপন্থীরা যখন ভাগ করে তখন হচ্ছে এইরকম খাড়াখাড়ি, ভার্টিক্যাল। আর ভার্টিক্যাল ভাগ করতে হলে অনেক ভাগ করতে হয়, একটা ভাগে হয় না। হরাইজন্টাল ভাগ করতে হলে একটা, তাই তো, দিগন্ত বিস্তৃত দিক চক্রবালের যে রেখা হয় সেটা একটা রেখা এরকম করে দেখা যায়। কিন্তু আপনি খুঁটি পুতুন, বাঁশ পুতুন, বেড়া দিন, যাই করুন, তাহলে আপনাকে যেটা ভার্টিক্যাল হয় সেটাকে অনেক করতে হবে। সেটা আমি বললাম এটা শুধু ধর্ম না, দেশের নামে হতে পারে, ভাষার নামে হতে পারে, আর জাতপাতের নামে হতে পারে, পোশাকের নামে হতে পারে, খাদ্যের নামে হতে পারে, কোনো সীমা নেই। তাহলে এই জন্যই আমরা বলি এই ডিভিশনারি পলিটিক্স, এই ভাগাভাগি রাজনীতিকে বিরুদ্ধে এক জায়গায় নিয়ে আসতে হবে। তখন কমন ইস্যুসগুলোকে নিয়ে আসতে হয়। এটা আজকে কি নতুন হয়েছে না? সবসময় যখন মানুষ বলে অমুক এই করেছিল, অরঙ্গজেব ওই করেছিল, এই করেছিল, আসলে কেউ ধর্মের নামে আসেনি, ধর্ম প্রচার করতে আসেনি। সে তো হয় লুট করতে না শাসন করতে, সাম্রাজ্য বিস্তার করতে। এবার সাম্রাজ্য যখন বিস্তার করে তখন সবাই এটা চায়, গোটা পৃথিবী, এটা হিউম্যান হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, মানব সভ্যতার ইতিহাস এটা আছে, যে যে ভিক্টর আর যে ভ্যাঙ্কুইস্ট, যাকে হারিয়েছে,
তখন গল্প বলুন, কাব্য বলুন, মহাকাব্য বলুন, সভাসদ বলুন, সভাকবি বলুন, ইতিহাস বলুন, যে ভিক্টর সে তার মতো করে লেখে, যে ভ্যাঙ্কুইস্ট তার কথা শোনা যায় না। তো বলে তুই তো হেরে গেছিস, তুই চুপ করে থাক। তাকে তখন স্লেভ করে দেওয়া হতো, প্রথম প্রথম হয় বন্দি করে দেওয়া হতো, নয় লুট করে দেওয়া হতো। এটা করা হচ্ছে, এটা সাম্রাজ্যের জন্য, সম্পদের জন্য, জমির জন্য, দেশের জন্য, রাজের জন্য। ওটা ধর্ম দেখে নয়, ওটা জাতপাত দেখে নয়, ওটা ভাষা দেখে নয়, কোথায় সম্পদ আছে। তাহলে আজকেও দাঁড়িয়ে যে শোষণ হচ্ছে গ্লোবালাইজেশনের সময়, সেটা হচ্ছে কিন্তু জাতপাত ধর্ম দেখে নয়। কিন্তু আগেকার মতো ওই যে ঘোড়া নিয়ে চলে আসলো, অস্ত্র নিয়ে চলে আসলো আর লুট করলো, এখন তো সম্ভব নয়। একটা ইসরায়েল মনে করেছিল গাজায় মিসাইল দিয়ে আর বন্দুক দিয়ে আর সব শেষ করে দেবে, তাও রেজিস্ট্যান্স তো হচ্ছে। তাও তো ইউএন বলছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলছে যে এটা ঠিক নয়, এটা অন্যায়। কারণ সভ্যতা এখন এসছে, আগে ছিল বর্বরের সময়। ওই জন্য যখন বাবরি মসজিদ ভাঙা হলো, জ্যোতি বসু ওই জন্য বর্বর বলেছিলেন। শব্দটা কেন বলেছিলেন? ওটা যখন আমরা বলি বর্বরোচিত, কারণ ইউরোপে যখন এইভাবে অ্যাটাক করেছিল যারা, তাদেরকে বর্বর বলা হতো, বর্বর রেস, যারা সব সভ্যতার নিদর্শনকে ধুয়ে মুছে সাফ করতে চেয়েছিল। তাহলে বারবারিজম খুব ভেবে চিন্তে বলেছিলেন। অনেকে তখন রাগ করেছিল, কেন বর্বর বললেন।